রাজেশ বার্মা বেঙ্গালুরুর সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানির আসল মালিক ছিল, কিন্তু নিজের আসল পরিচয় গোপন করার জন্য সে ওই একই কোম্পানির গেটে সিকিউরিটি গার্ডের চাকরি করত। ভাগ্যের ফেরে তার বিয়ে মেগা ফাইন্যান্স সলিউশনসের মালিকের মেয়ে আরোহীর সাথে হয়ে গিয়েছিল, কিন্তু আরোহী তার বাবার বখে যাওয়া এবং অহংকারী মেয়ে ছিল। সে সব সময় নিজের বন্ধুদের সামনে রাজেশের মজা ওড়াত। তাকে ঘর জামাই করে রাখা হয়েছিল। পরিবারের লোকেরা তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাত, বাসন মাজাত এবং সারা দিন খোঁচা মারতে থাকত। একদিন যখন আরোহী নিজেরই কোম্পানিতে অন্য একটি ছেলের সাথে হাসি ঠাট্টা এবং ফুর্তিতে মত্ত ছিল, তা দেখে রাজেশের রক্ত টকবক করে ফুটতে লাগল। এরপর রাজেশ যা করল তাতে পুরো কোম্পানি হতবাক হয়ে গেল। অবশেষে একজন সাধারণ দেখতে গার্ড এতটা ভয়ানক কিভাবে হতে পারে? কোয়েম্বাটুর, তামিলনাড়ু, এমন একটা শহর যেখানে স্বপ্নের দৌড় কখনো থামে না। এখানে প্রতিটা সকাল নতুন আশা নিয়ে আসে এবং প্রতিটা রাত হাজারো না বলা গল্প নিজের চাদরে মুড়ে নেয়। এই কোলাহলপূর্ণ শহরের এক কোণে একটি বিশাল কাঁচের ইমারতের সামনে রাজেশ বর্মা ঠায় দাঁড়িয়েছিল। সে নিজের গার্ডের ইউনিফর্মে সতর্ক দৃষ্টিতে দামি গাড়ি এবং স্যুট বুট পরা লোকেদের দেখছিল, কিন্তু তার চোখে মুখে কোনো লোভ ছিল না, শুধুমাত্র একটি শান্ত পর্যবেক্ষণের ভাব ছিল। রাজেশ বর্মা এই নামটা বাণিজ্য জগতে তুফান আনার ক্ষমতা রাখত। তার বাবা অমরজিৎ বর্মা ভারতের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন, যার সাম্রাজ্য মাটি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এখানে মেগা ফাইন্যান্স সলিউশনসের গেটে সে শুধুই রাজেশ, একজন সাধারণ গার্ড যে মাসে 15,000 টাকা আয় করত। সবই তার বাবার একটা শর্তের ফল ছিল। কয়েক মাস আগে নিজের বিলাসবহুল অফিসে বসে অমরজিৎ বর্মা নিজের একমাত্র ছেলেকে বলেছিলেন, বেটা, তুমি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছ, তুমি কখনো দারিদ্র্য দেখনি, কখনো অপমান সহ্য করনি। টাকা কামানো এবং সামলানো তুমি জানো, কিন্তু টাকার আসল মূল্য এবং মানুষের আসল পরিচয় তুমি তখন বুঝবে যখন তোমার কাছে এই নাম আর টাকা থাকবে না। আমি চাই তুমি 6 মাস একজন সাধারণ মানুষের মতো বাঁচো, নিজের পরিচয় গোপন করে নিজের যোগ্যতায় চাকরি করো, নিজের রুটিন নিজে কামাও। যখন তুমি জীবনের এই আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বেরোবে, তখন তুমি আমার সাম্রাজ্য সামলানোর যোগ্য হবে। রাজেশ তার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিল। সে সবসময়ই মাটির মানুষ ছিল এবং তার এটা জানার আগ্রহ ছিল যে বার্মা পদবি ছাড়া তার কি পরিচয় আছে। সে কোয়েম্বাটোরের একটা ছোট বস্তিতে একটা ঘর ভাড়া নিল, যেখানে বৃষ্টিতে ছাদ চুইয়ে জল পড়ত আর গরমে দেওয়াল থেকে যেন আগুন বেরোত। সে অনেক জায়গায় চাকরির জন্য ঘুরল এবং অবশেষে এই গার্ডের চাকরিটা পেল। তার জীবন বদলে গেল। যে ছেলেটা বিশ্বের সবচেয়ে ভালো শেফের হাতের রান্না খেত, আজ সে রাস্তার ধারের ইডলি বড়া খেয়ে দিন কাটাচ্ছিল। যে ডিজাইনার জামাকাপড় পরত, আজ সে 2টো ইউনিফর্মে সপ্তাহ পার করছিল। কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। সে প্রতিদিন নতুন কিছু শিখছিল। সে শিখল যে কম টাকায় মাস কিভাবে চালাতে হয়, ছোটখাটো জিনিসে খুশি কিভাবে খুঁজতে হয়, এবং মানুষ আপনার পোশাক আর পদ দেখে আপনার ওকাত বা যোগ্যতা কিভাবে বিচার করে। মেগা ফাইন্যান্স সলিউশনসের মালিক মিস্টার গোপাল শর্মা একজন নেক এবং বুঝদার মানুষ ছিলেন। তিনি কিছুদিন ধরেই তার নতুন গার্ডের ওপর লক্ষ্য করছিলেন। রাজেশের শান্ত স্বভাব, তার চোখের সত্যতা এবং কাজের প্রতি তার নিষ্ঠা তাকে প্রভাবিত করেছিল। এক সন্ধে মিস্টার শর্মা যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে গেটের কাছে একটা মানিব্যাগ পড়ে আছে। কিছু বলার আগেই রাজেশ মানিব্যাগটা তুলল, খুলল এবং দেখল তাতে 1000 টাকার নোট এবং জরুরি কার্ড ছিল। রাজেশ না ভেবে চিনতেই ওই লোকটার কাছে দৌড়ে গেল যার পকেট থেকে মানিব্যাগটা পড়েছিল। এসব কিছুই মিস্টার শর্মা নিজের গাড়ি থেকে দেখছিলেন। আজকের যুগে এমন সততা দেখে তার মন ভরে গেল। তিনি রাজেশকে নিজের কাছে ডাকলেন। তোমার নাম কি? জি, রাজেশ। খুব ভালো। মিস্টার শর্মা তার পিঠ চাপড়ে বললেন, তোমার সততা দেখে আমি খুব খুশি। সেই দিন থেকে মিস্টার শর্মা প্রায়ই রাজেশের সাথে কয়েক মিনিট কথা বলতেন। তিনি রাজেশের সরলতা এবং চিন্তাভাবনার মধ্যে এক অদ্ভুত গভীরতা অনুভব করতেন। তিনি নিজের মেয়ে আরোহীকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। আরোহী অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু একই সাথে খুব অহংকারী এবং বখে যাওয়া। সে টাকা এবং নিজের সৌন্দর্যের উপর খুব অহংকার করত। মিস্টার শর্মা ভয় পেতেন যে কেউ তার জীবন নষ্ট করে দেবে। তিনি নিজের মেয়ের জন্য এমন জীবনসঙ্গী খুঁজছিলেন যে সৎ, পরিশ্রমী এবং মাটির মানুষ হবে। এই সব গুণ তিনি রাজেশের মধ্যে দেখলেন। একদিন তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে অবাক করে দিল। তিনি রাজেশকে নিজের কেবিনে ডাকলেন এবং সোজাসুজি নিজের মেয়ের হাত তার হাতে দেওয়ার প্রস্তাব রাখলেন। রাজেশ, আমি জানি যে তুমি একজন সাধারণ গার্ড আর আমার মেয়ে আকাশে ওড়া এক পরী,
কিন্তু আমার বিশ্বাস যে তুমি তাকে সামলে নেবে। তোমার সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি কি আমার মেয়ে আরোহীকে বিয়ে করবে? রাজেশ স্তম্ভিত হয়ে গেল। কোথায় সে, আর কোথায় কোয়েম্বাটুরের এত বড় কোম্পানির মালিকের মেয়ে? সে নিজের আসল পরিচয় জানানোর কথা ভাবল, কিন্তু তারপর বাবার শর্ত মনে পড়ল। হয়তো এটাও তার পরীক্ষার একটা অংশ ছিল। একটা ধনী মেয়েকে বিয়ে করে তার জগতে গরিব হয়ে থাকা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। অনেক ভাবার পর সে হ্যাঁ বলে দিল। সে জানত না যে এই হ্যাঁ তার জীবনকে এমন মোড়ে নিয়ে যাবে যেখানে তাকে অপমানের তেতো স্বাদ গ্রহণ করতে হবে এবং ধৈর্যের প্রতিটি পরীক্ষা দিতে হবে। সে এক নতুন অধ্যায়ে পা রাখছিল, এমন অধ্যায় যেখানে তাকে ঘর জামাই হয়ে থাকতে হতো এবং এমন খোঁচা সহ্য করতে হতো যা কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের বুক চিরে দিতে পারে। বিয়ে খুব সাদামাটাভাবে হলো, বা বলা যায় রাজেশের জন্য এটা একটা আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কিছু ছিল না। মিস্টার শর্মা তো এটা ধুমধাম করে করতে চেয়েছিলেন, কিন্তু আরোহী এবং তার মা সুধামা পরিষ্কার না করে দিলেন। তারা একজন গার্ডকে নিজেদের জামাই হিসেবে সমাজের সামনে আনতে লজ্জা পাচ্ছিলেন। সুধাজির জন্য এই সম্পর্ক তার সামাজিক মর্যাদাতে দাগের মতো ছিল। বাবা, তুমি কি হুঁশে আছো? আরোহী বিয়ের আগে নিজের বাবার উপর চিৎকার করে বলেছিল, এই গার্ড, তুমি চাও যে আমি নিজের সারা জীবন একটা দরজায় দাঁড়িয়ে থাকা লোকের সাথে কাটাই? আমার বন্ধুরা কি বলবে? সমাজে আমাদের কি ইজ্জত থাকবে? বিয়ের পর রাজেশ শর্মা পরিবারের বিলাসবহুল বাংলোতে ঘর জামাই হয়ে থাকতে এলো। বাংলোর চাকচিক্য এবং জাকজমক কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, কিন্তু রাজেশের জন্য এটা একটা সোনার খাঁচা হতে চলেছিল। প্রথম রাতেই যখন সে আরোহীর ঘরে গেল, তখন আরোহী তাকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখল এবং দরজাতেই থামিয়ে দিল। ভেতরে আসার সাহস করো না, সে বিষ মাখা গলায় বলল। এই বিয়ে শুধু বাবার জেদের ফল। আমার কাছে তুমি একটা চাকরের চেয়ে বেশি কিছু নাও, আর চাকরদের জায়গা মালিকের ঘরে হয় না, বুঝেছ? সে নিজের আলমারি থেকে কিছু পুরনো চাদর আর একটা বালিশ বের করল এবং রাজেশের পায়ের কাছে ছুঁড়ে দিল। তোমার জায়গা স্টোর রুমে, আজ থেকে ওখানেই শোবে। রাজেশ চুপচাপ সেখান থেকে চাদরগুলো তুলে নিয়ে চলে গেল। তার বুক অপমানে জ্বলছিল, কিন্তু সে নিজের মুখে কোনো বিরক্তি আসতে দিল না। এটাও পরীক্ষার একটা অংশ, সে নিজেকে বোঝাল। স্টোর রুম ধুলো আর পুরনো জিনিসে ভরা ছিল। এক কোণে জায়গা করে সে শুয়ে পড়ল। যে মানুষটা মক্ষমলের গদিতে ঘুমত, আজ সে মেঝেতে পুরনো চাদর পেতে শুয়েছিল। কিন্তু তার চোখে ঘুম ছিল না, বরং ছিল আগামী দিনের চ্যালেঞ্জগুলো। পরদিন সকাল থেকেই রাজেশকে তার অকাত মনে করিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেল। সুধাজি তাকে ভোরবেলায় উঠিয়ে দিলেন। ওহে জামাই বাবাজি, উঠে করেছ? সূর্য তো মাথার ওপর উঠে এসেছে। এখানে শ্বশুরবাড়িতে আরাম করতে আসনি। যাও, পুরো বাড়িতে ঝাড়পোছা করো। আর হ্যাঁ শোনো, বাথরুমগুলো নোংরা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে দিও। রাজেশ কিছু না বলে ঝাড়ু তুলে নিয়ে কাজে লেগে গেল। সে প্রতিটা কাজ পুরো মন দিয়ে করত, কিন্তু প্রশংসা তো দূর, তাকে সবসময় খোঁচাই শুনতে হতো। যদি রান্না করার সময় নুন একটু বেশি হয়ে যেত, তাহলে সুধাজি চিৎকার করে উঠতেন, আরে তুমি রান্না করতে জানো কি না? মনে হয় সারা জীবন অন্যদের ছুঁড়ে দেওয়া রুটিই খেয়েছ, পুরো রান্নাঘর বরবাদ করে দিলে। আরোহী তো তার সাথে কথা বলাটাও নিজের অপমান মনে করত। সে তাকে ও গার্ড বা শোনো বলে ডাকত। ঘরের সব কাজ তাকে দিয়েই করানো হতো। বাসন মাজা, কাপড় ধোয়া, সবজি আনা, এমনকি তাদের পোষা কুকুরকে ঘোরানোও তার দায়িত্ব ছিল। সে জামাই কম, বিনা বেতনের চাকর বেশি হয়ে গিয়েছিল। যদি বাড়ির লোকেরা কোথাও ঘুরতে যেত, তবে তাকে সাথে নিতে দ্বিধা করত। যদি নিয়েও যেত, তবে কড়া নির্দেশ দিত যেন সে তাদের থেকে দূরে দূরে থাকে, যাতে কেউ জানতে না পারে যে সে তাদের জামাই। পার্টিতে তাকে গাড়ির দরজা খুলতে বলা হতো, যেন সে তাদের ড্রাইভার। আরোহীর খোঁচা দিন দিন আরও বিষাক্ত হতে লাগল। গরিব বাপের গরিব ছেলে, নিজের সীমার মধ্যে থাকো, শুক্রিয়া আদায় করো আমার বাবার, যার কারণে তুমি মাথা গোজার ঠাঁই আর দুবেলার খাবার পাচ্ছ, নইলে আজও কোনো রাস্তায় ঘুরে মরতে। রাজেশ সব চুপচাপ সহ্য করত। তার আত্মসম্মান তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিত। তার মন চিৎকার করে বলতে চাইত যে সে কে, কিন্তু সে নিজের বাবাকে দেওয়া কথায় বাঁধা ছিল। সে দেখতে চাইত যে মানবতা আর লোভের এই লড়াইয়ে কে জেতে। তার আশা ছিল যে হয়তো একদিন আরোহী তার ধৈর্য এবং ভালো মানুষই বুঝবে। প্রতিদিন সকালে সে নিজে আরোহীর জন্য লাঞ্চ বক্স বানাত আর তার অফিসে নিয়ে যেত, কিন্তু তাকে কোম্পানির ভেতরে ঢোকার অনুমতি ছিল না। আরোহী গেটে অন্য গার্ডকে আদেশ দিয়ে রেখেছিল যেন রাজেশকে বাইরেই আটকে দেওয়া হয়। সে কড়া রোদ বা প্রবল বৃষ্টিতে গেটে অপেক্ষা করত, যতক্ষণ না কোনো কর্মচারী এসে তার হাত থেকে টিফিনটা নিয়ে নেয়।
অনেকবার আরোহী ইচ্ছে করে তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাত আর তারপর ফোন করে বলতো যে টিফিনের দরকার নেই, সে বাইরে থেকে অর্ডার করছে। এইসব দেখে অন্য গার্ডরাও তার মজা ওড়াত আর হাসত। রাজেশের জীবন একটা এমন কুয়োর মতো হয়ে গিয়েছিল যেখানে চারদিক থেকে অপমান আর ঘৃণার পাথর ছোঁড়া হচ্ছিল, আর সে চুপচাপ সেই পাথরের আঘাত সহ্য করে যাচ্ছিল। সে ওই একটা দিনের অপেক্ষা করছিল যখন এই পরীক্ষা শেষ হবে এবং সে নিজের আসল পরিচয়ের সাথে সূর্যের মতো জ্বলে উঠবে। কিন্তু সে জানত না যে সেই দিনের আগে তাকে অপমানের আগুনে আরও জ্বলতে হবে। সময় নিজের গতিতে এগিয়ে চলল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে গেল। রাজেশের জন্য প্রতিটা নতুন দিন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত। শর্মা ভিলার চার দেওয়ালের মাঝে তার অস্তিত্ব একটা ছায়ার মতো হয়ে গিয়েছিল, এমন ছায়া যাকে সবাই লাথি মারা নিজের অধিকার মনে করত। তার দৈনন্দিন রুটিন এখন ঠিক হয়ে গিয়েছিল। সকালে সবার আগে ওঠা, পুরো ঘর পরিষ্কার করা, সবার জন্য ব্রেকফাস্ট বানানো আর তারপর আরোহীর লাঞ্চ তৈরি করা। এই সময় সুধাজির কটু কথা কোনো বিষাক্ত সঙ্গীতের মতো তার কানে বাজতে থাকত। হাত একটু জোরে চালাও, রানীর মতো কাজ করলে অন টাইমে অফিসে কে যাবে? দেখো তো সাধারণ কাজ কি করেছ, মুখ দেখে মনে হচ্ছে যেন বোঝা পাঠানো হয়েছে, খুব নমনীয় তুমি। রাজেশ এই শব্দগুলোকে উপেক্ষা করতে শিখে গিয়েছিল। সে নিজের কাজ করত আর চুপচাপ এক কোণে বসে থাকত। মিস্টার শর্মা এসব দেখতেন, কিন্তু নিজের স্ত্রী আর মেয়ের সামনে তার কিছু চলত না। তিনি রাজেশের প্রতি সহানুভূতি রাখতেন। মাঝে মাঝে একান্তে তার কাঁধে হাত রেখে বলতেন, বাবা, সব ঠিক হয়ে যাবে। আরোহী এখন বোঝে না। কিন্তু তার এই শব্দগুলো রাজেশের ক্ষতে মলম লাগানোর জন্য যথেষ্ট ছিল না। অপমানের সবচেয়ে তেঁতো স্বাদ তাকে তখন পেতে হতো যখন বাড়িতে মেহমান আসত। তাকে পরিষ্কার বলে দেওয়া হতো যে সে যেন মেহমানদের সামনে না আসে, আর যদি আসতেই হয় তবে নিজেকে বাড়ির চাকর বলে পরিচয় দেয়। একবার আরোহীর কিছু বান্ধবী বাড়িতে এলো। তারা সবাই লিভিং রুমে বসে গল্প করছিল। রাজেশ কিচেনে সবার জন্য চা নাস্তা বানাচ্ছিল। যখন সে ট্রে নিয়ে বাইরে এলো, তখন আরোহীর এক বান্ধবী জিজ্ঞেস করল, আরোহী, এই নতুন চাকর রেখেছিস? বেশ হ্যান্ডসাম তো। রাজেশ কিছু বলার আগেই আরোহী হেসে বলল, হ্যাঁ, তেমন কিছু না, গ্রাম থেকে এসেছে, কাজটাজ ঠিকঠাক করে নেয়। এটা শুনে রাজেশের মাথায় রক্ত উঠে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য আগুনের ঝলক দেখা গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সে চুপচাপ সবাইকে নাস্তা পরিবেশন করে ফিরে কিচেনে চলে গেল। ওই দিন সে প্রথমবার অনুভব করল যে তার ধৈর্য এখন জবাব দিতে শুরু করেছে। আরোহীর ব্যবহার দিন দিন আরও নিষ্ঠুর হতে শুরু করল। সে প্রায়ই নিজের বিজনেস পার্টনার বিক্রম মালহোত্রার সাথে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। বিক্রম একজন ধূর্ত এবং সুযোগ সন্ধানী লোক ছিল, যার নজর আরোহীর সম্পদ এবং সৌন্দর্য দুটোর ওপরই ছিল। আরোহী তার মিষ্টি কথায় গলে গিয়েছিল এবং তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। বিক্রম কত স্মার্ট, কত চার্মিং, ও জানে বিজনেস কিভাবে করতে হয়। সে প্রায়ই নিজের মাকে বলত, আর তারপর রাজেশের দিকে ঘৃণা ভরা দৃষ্টি ছুড়ে দিয়ে বলত, আর এ হলো একজন যার কথা বলারও তমিজ নেই, ভাগ্য কোথায় ফেলে দেয়। রাজেশ এসব শিন্ত আর বুঝত। তার কাছে বিক্রমের উদ্দেশ্য ভালো লাগছিল না। সে একবার নিচু গলায় আরোহীকে বোঝানোর চেষ্টাও করেছিল, আরোহী, বিজনেসে সবার ওপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। তার এই পরামর্শ আরোহীর অহংকারে আঘাত করল। সে তার ওপর ক্ষেপে উঠল, তুমি আমাকে বিজনেস শেখাবে? তুমি একজন সাধারণ গার্ড। আয়নায় নিজের ওকাত দেখেছ? যে কাজ তোমাকে দেওয়া হয়েছে বাস ওটাই করো, আমার ব্যাপারে নাক গলিও না। রাজেশের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত সেগুলোই হতো যখন সে রাতে ক্লান্ত হয়ে নিজের স্টোর রুমে ঘুমোতে যেত। একাকিত্ব আর অপমানের অনুভূতি তাকে ঘিরে ধরত। সে নিজের পুরনো জীবন মনে করত, নিজের বন্ধুদের, বাবার ভালোবাসা, সেই সম্মান যা সে সব জায়গায় পেত। মাঝে মাঝে তার মন চাইত যে সে সব ছেড়ে ফিরে যাক, বাবাকে বলে দিক যে এই পরীক্ষা তার সহ্য শক্তির বাইরে। কিন্তু তারপর বাবার মুখ মনে পড়ত, তার বিশ্বাস মনে পড়ত, আর সে নিজেকে শক্ত করত। সে প্রায়ই রাতে ছাদে গিয়ে বসত আর কোয়েম্বাটুর শহরের আলো দেখত। এই শহর লাখো মানুষের আশার বোঝা বইতে বইতে দাঁড়িয়েছিল। হয়তো সেও তাদের মধ্যেই একজন ছিল যে ভালো ভবিষ্যতের আশায় আজকের অন্ধকার পার করছিল। একদিন মিস্টার শর্মার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার হার্ট অ্যাটাক হল এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হল। সেই কঠিন সময়ে যখন আরোহী আর তার মা দিশাহারা হয়ে গিয়েছিল, রাজেশ সব সামলে নিল। সে মিস্টার শর্মাকে হাসপাতালে নিয়ে গিয়ে দৌড়দৌড়ি করল,
ডাক্তারদের সাথে কথা বলল, ওষুধের ব্যবস্থা করল এবং সারা রাত তাদের সাথে হাসপাতালে থাকল। সে একটা ছেলের পুরো দায়িত্ব পালন করল। মিস্টার শর্মার চোখে তার জন্য কৃতজ্ঞতার জল ছিল। তিনি আরোহীকে বললেন, দেখো মা, আজ যদি রাজেশ না থাকত তো জানি না আমার কি হতো। এটাই ওর ভালো গুণ। সেই মুহূর্তের জন্য আরোহীর মনে হয়তো রাজেশের প্রতি কিছুটা নরম ভাব এসেছিল, কিন্তু এই নরম ভাব বেশিক্ষণ টিকল না। যেই মিস্টার শর্মার অবস্থার উন্নতি হল, আরোহী আর তার মা আবার নিজেদের পুরনো অভ্যাসে ফিরে এলো। তাদের কাছে রাজেশের এই কাজটাও একটা চাকরের দায়িত্ব পালন করার মতোই ছিল। এই ঘটনা রাজেশের জন্য একটা নির্ণায়ক মোড় ছিল। সে বুঝে নিয়েছিল যে আরোহী আর তার মা কখনো বদলাবে না। তাদের চোখে অহংকার আর টাকার এমন পট্টি বাঁধা ছিল যে তারা মানবতা দেখতেই পেত না। সে বুঝে গেল যে এখন জল মাথার উপর দিয়ে চলে গেছে। তার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছিল। হাসপাতালের ঘটনার পর রাজেশের মধ্যে এক অদ্ভুত শান্তি আর এক অদ্ভুত ঝড় একসাথে চলছিল। শান্তি এই জন্য যে সে নিজের দায়িত্ব পালন করেছিল, আর ঝড় এই অনুভূতির যে এবার আর সহ্য করা যাচ্ছে না। সে নিজের বাবার সাথে ফোনে কথা বলল, পুরো ঘটনা না বলে শুধু এতটুকু বলল যে সে খুব শিগগিরই নিজের পরীক্ষা শেষ করে ফিরবে। আমি তোমাকে নিয়ে গর্ব করি বেটা, অমরজিৎ ভর্মা বলেছিলেন। মনে রেখো সোনা, আগুনে পুড়েই খাঁটি হয়। বাবার এই কথাগুলো তাকে আরও শক্তি দিল। এখন সে শুধুই একজন অসহায় স্বামী বা ঘরজামাই ছিল না, সে এমন একজন মানুষ ছিল যে নিজের আত্মসম্মানের শেষ লড়াই লড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই দিনও রোজকার মতো সে সকালে উঠল, সব কাজ মেটালো, ব্রেকফাস্ট বানালো, আর তারপর আরোহীর জন্য লাঞ্চ প্যাক করল। আজ তার হাত কাঁপছিল না, না তার চোখে মুখে কোনো বিষণ্ণতা ছিল। তার চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প, এমন ভাব যা দেখে হয়তো সুধাজিও এক মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়লেন, কিন্তু তিনি রোজকার মতো তাকে খোঁচা মেরে নিজের মন হালকা করে নিলেন। রাজেশ লাঞ্চ বক্স নিয়ে মেগা ফাইন্যান্স সলিউশনসের ইমারতের দিকে গেল। আজ তার মন খুব অশান্ত ছিল। তার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা হচ্ছিল, যেন কিছু খুব খারাপ বা হয়তো খুব বড় কিছু হতে চলেছে। সে কোম্পানির গেটে পৌঁছল। রোজকার মতো অন্য গার্ড তাকে ওখানেই থামিয়ে দিল। এখানে অপেক্ষা করো সাহেব, ম্যাডাম এখনও কাউকে পাঠাননি। রাজেশ চুপচাপ একপাশে দাঁড়িয়ে গেল। সময় পেরোতে লাগল। 1 ঘণ্টা হলো, তারপর 2 ঘণ্টা। রোদ কড়া হয়ে গিয়েছিল, আর রাজেশের কপালে ঘামের ফোঁটা চকচক করছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ল না। সে আরোহীকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সে ফোন কেটে দিল। ঠিক তখনই কোম্পানির একজন কর্মচারী বাইরে এলো আর রাজেশকে দেখে বলল, আরে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? আরোহী ম্যাডাম তো নিজের পার্টনারের সাথে কেবিনে লাঞ্চ করছেন। উনি বললেন যে আজ টিফিনের দরকার নেই। এটা শুনে রাজেশ ধাক্কা খেল। আরোহী তাকে একবার ফোন করে জানানোর প্রয়োজনও মনে করেনি, কিন্তু তারপর তার মনে একটা প্রশ্ন জাগল। যদি সে লাঞ্চ করছে তাহলে টিফিন বারণ করল কেন? আর ওই কর্মচারী বলছিল যে সে নিজের পার্টনারের সাথে লাঞ্চ করছে। তার বিক্রম মালহোত্রার মুখ মনে পড়ল। এক অজানা আশঙ্কায় তার মন ভরে গেল। সে একটা সিদ্ধান্ত নিল, আজ সে নিয়ম ভাঙবে। সে ভেতরে যাবে আর দেখবে যে আসলে কি চলছে। সে গেটে দাঁড়িয়ে থাকা গার্ডকে বলল, আমাকে ভেতরে যেতে হবে, ম্যাডামের সাথে দেখা করতে হবে। পাগল হয়ে গেছ নাকি? গার্ড হাসল। তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি নেই, ভুলে গেছ? রাজেশ তার দিকে এমন ঠান্ডা চোখে তাকালো যে গার্ড এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। আমি শেষবার বলছি, আমাকে ভেতরে যেতে দাও। তার গলায় এমন অধিকার ছিল যে গার্ড কিছু বলতে পারল না, আর চুপচাপ পেছনে সরে গেল। রাজেশ দ্রুত পায়ে ইমারতের ভেতরে ঢুকল। রিসেপশনে বসে থাকা মেয়েটা তাকে দেখে চিৎকার করল, এ গার্ড, কোথায় ঢুকছ? কিন্তু রাজেশ তারও পরোয়া করল না, আর সোজা লিফটের দিকে এগিয়ে গেল। সে জানত যে আরোহীর কেবিন টপ ফ্লোরে। সব কর্মচারী তাকে অবাক হয়ে দেখছিল। একজন সাধারণ গার্ডের এভাবে বেপরোয়াভাবে ভেতরে আসা তাদের কাছে কোনো আশ্চর্যের চেয়ে কম ছিল না। সে লিফট থেকে বের হল আর সোজা আরোহীর কেবিনের দিকে গেল। কেবিনের দরজা কাঁচের ছিল, যার উপর হালকা পর্দা ঝোলানো ছিল। পর্দার ফাঁক দিয়ে যেই দৃশ্য সে দেখল তা দেখে রাজেশের চোখ লাল হয়ে গেল। ভেতরে আরোহী নিজের চেয়ারে নয়, বরং সোফায় বিক্রম মালহোত্রার বাহুবন্ধনে বসেছিল। তারা একে অপরের খুব কাছে ছিল। বিক্রম নিজের হাতে তাকে খাওয়াচ্ছিল, আর তারা দুজনেই হাসছিল। তাদের আচরণ কোনোভাবেই প্রফেশনাল ছিল না। ওই দৃশ্য যে কোনো স্বামীর জন্য অসহনীয় ছিল। রাজেশ গত কয়েক মাসে যা সহ্য করেছিল, অপমান, খোঁচা, যন্ত্রণা, সেসব একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার হাত থেকে ধরা টিফিন বক্স মেঝেতে পড়ে গেল, আর জোরে আওয়াজ হল। আওয়াজ শুনে ভেতরে বসে থাকা আরোহী আর বিক্রম চমকে গেল।
তারা দরজার দিকে তাকাল। দরজায় রাজেশকে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজেশ এক ঝটকায় দরজা খুলল আর ভেতরে ঢুকে পড়ল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। এখানে এসব কি হচ্ছে? সে চিৎকার করল। তার গলায় ব্যথা আর রাগ ভরা ছিল। তুমি আমার স্ত্রী আরোহী, আর তুমি এই লোকটার সাথে এখানে এসব? বিক্রম ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। আরোহীও তড়িঘড়ি করে তার থেকে দূরে সরে গেল। রাজেশ, তোমার সাহস কি করে হলো আমার কেবিনে বিনা অনুমতিতে ঢোকার? আরোহী নিজের ভয়কে রাগের মুখোশের আড়ালে লুকোনোর চেষ্টা করতে করতে বলল। আমার সাহস? রাজেশ হাসল, কিন্তু তার হাসিতে ব্যথা ছিল। সাহসের কথা তুমি বলছো? আমি ওখানে গেটে 2 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি এখানে এর সাথে? রাজেশের রাগ নিয়ন্ত্রণহীন হয়ে গেল। সে এগিয়ে গেল আর বিক্রমের কলার ধরে নিল। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ছোঁয়ার? আর কেউ কিছু বুঝে ওঠার আগেই রাজেশ বিক্রমের গালে এক জোরদার থাপ্পড় মারল। থাপ্পড়ের আওয়াজ পুরো কেবিনে গম গম করে উঠল। থাপ্পড়ের রেশ এখনও কাটেনি যে আরোহীর রাগ সপ্তম আকাশে চড়ে গেল। নিজের প্রেমিককে নিজের স্বামীর হাতে মার খেতে দেখা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত ছিল। সে নিজের জায়গা থেকে উঠল। তার মুখ ঘৃণায় লাল হয়ে গিয়েছিল। তোমার এত বড় সাহস! সে চিৎকার করে উঠল আর পুরো শক্তি দিয়ে রাজেশের গালে থাপ্পড় মারল। সেই থাপ্পড় রাজেশের গালে নয়, বরং তার আত্মসম্মানে লেগেছিল। সেই থাপ্পড় ছিল সেই শেষ সুতোটার ছিঁড়ে যাওয়া, যা তার ধৈর্যকে এতক্ষণ বেঁধে রেখেছিল। মাসের পর মাস ধরে চাপা রাগ, অপমান আর যন্ত্রণা তার চোখে লাভা হয়ে ফেটে পড়ল। তোমার মতো গরিবদের তো আমি কখনো বিয়েই করতাম না, আরোহী বিষ উগরে দিচ্ছিল। ওটা তো আমার বাবার চোখে। তোমার মধ্যে না জানি কি দেখতে পেল যে এই মরা সাপ আমার গলায় ঝুলিয়ে দিল। ভিখারি, তোর এত বড় অকাত যে তুই বিক্রমের উপর হাত তোলস? নিজের অকাতে থাক, বুঝেছিস? ভুলে যাস না যে কাল পর্যন্ত তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। শুক্রিয়া আদায় কর যে আমরা তোকে নিজেদের বাড়িতে আশ্রয় দিচ্ছি, নইলে দুবেলার রুটির জন্য ছটফট করতিস। প্রতিটি শব্দ পেরেকের মতো হয়ে রাজেশের বুক ঝাঁঝরা করে দিচ্ছিল। ভিখারি, রাস্তার লোক, অকাত, এসব শুনে রাজেশের মুখে এক অদ্ভুত ভীতিপ্রদ হাসি ফুটে উঠল। তার চোখে এখন আর ব্যথা ছিল না, বরং এক ঠান্ডা উদাসীন আগুন ছিল। সে ধীরে ধীরে নিজের পকেট থেকে মোবাইল বের করল আর একটা নম্বর ডায়াল করল। কয়েক সেকেন্ড পর অপর প্রান্ত থেকে আওয়াজ এলো। জি স্যার। সঞ্জয়, আমার এক্ষুনি মেগা ফাইন্যান্স সলিউশনসের পুরো তথ্য চাই। এই কোম্পানির মালিক গোপাল শর্মার সমস্ত ফাইন্যান্সিয়াল ডিটেলস, ঋণ, শেয়ার হোল্ডিংস সবকিছু 15 মিনিটের মধ্যে। আরোহী আর বিক্রম এসব শুনে অবাক হয়ে গেল। এই গার্ড কার সাথে কথা বলছে? আর হ্যাঁ সঞ্জয়, বার্মা ইন্ডাস্ট্রিজের সমস্ত বোর্ড মেম্বারদের এক্ষুনি এমার্জেন্সি মিটিংয়ের জন্য ডাকো। আমি ফিরে আসছি। ফোন কেটে দিয়ে রাজেশ আরোহীর দিকে তাকাল। তার চোখে এখন আর সেই দুর্বলতা ছিল না যা মাসের পর মাস ধরেছিল। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর অধিকার ছিল। অকাত, সে ধীর কিন্তু ধারালো গলায় বলল, তুমি জিরো হয়ে আমাকে আমার অকাত দেখাচ্ছ? সে নিজের পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করল আর আরোহীর সামনে টেবিলের ওপর রেখে দিল। কার্ডে লেখা ছিল, রাজেশ বর্মা, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এম বর্মা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আরোহীর মুখ তখন দেখার মতো ছিল। তার চোখ বড় বড় হয়ে গেল। হাত থেকে কার্ড ফসকে মেঝেতে পড়ে গেল। কি আর কি এটা? সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। ইয়ার্কি? রাজেশ ঠান্ডা হাসি হাসল। গত 6 মাস ধরে ইয়ার্কি তোমার বাড়িতে চলছিল আরোহী, যখন তুমি আমাকে দিয়ে বাসন মাজাতে, যখন তোমার মা আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাতেন, যখন তুমি আমাকে গেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাতে। ওসব ইয়ার্কি ছিল, কিন্তু সত্যিটা হলো এই যে আমি রাজেশ বর্মা, অমরজিৎ বর্মার ছেলে, বর্মা ইন্ডাস্ট্রিজের মালিক, যার টার্নওভার তোমার বাবার কোম্পানির চেয়ে 50 গুণ বেশি। যে কোম্পানিতে তুমি কাজ করো সেটাকে আমি চাইলে একটা ফোন কলে কিনে নিতে পারি। বিক্রমের মুখের রং উড়ে গিয়েছিল। সে নিজের ফোন বের করল আর সঙ্গে সঙ্গে গুগলে বর্মা ইন্ডাস্ট্রিজ সার্চ করল। যে ছবি আর নিউজ আর্টিকেলগুলো এলো তাতে রাজেশ বর্মার ছবি পরিষ্কার দেখা যাচ্ছিল। বিজনেস ম্যাগাজিনের কাভারে, ইন্টারভিউতে, অ্যাওয়ার্ড সেরিমনিতে। ইন্ডিয়াজ মোস্ট প্রমিসিং ইয়াং অন্টারপ্রেনর। বর্মা ইন্ডাস্ট্রিজ পোস্ট রেকর্ড 5000 crore রুপিজ লাভ। রাজেশ বর্মা, দ্য বিলিয়নেয়ার ইন হিজ 30s। বিক্রমের হাত থেকে ফোন পড়ে গেল। আরোহীর চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু এটা অনুতাপের কান্না ছিল না, এটা রাগ আর অহংকার ভেঙে যাওয়ার কান্না ছিল। তো এসব নাটক ছিল? সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল। তুমি আমাকে বোকা বানিয়েছ? রাজেশ গম্ভীর গলায় উত্তর দিল, নাটক? না আরোহী, এটা আমার পরীক্ষা ছিল।
আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে টাকা আর পদই সব কিছু নয়, আসল মানুষের পরিচয় তখন হয় যখন তার কাছে কিছু থাকে না। আমি এটা দেখতে চেয়েছিলাম যে যারা আমাকে ভালোবাসে তারা কি শুধু আমার টাকা আর নামের জন্য ভালোবাসে, নাকি আমার ভালো মানুষের জন্য। আর তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ। তুমি আমাকে চাকর ভেবেছ, ভিখারি ভেবেছ, অপমান করেছ, আর সবচেয়ে খারাপ, তুমি একজন স্বামীর মন ভেঙেছ যে তোমার জন্য প্রতিদিন ভালোবেসে রান্না করত, তোমার খুশির জন্য সব অপমান সহ্য করত। আরোহীর হাঁটু দুর্বল হয়ে গেল। সে চেয়ারে বসে পড়ল। রাজেশ, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না। রাজেশ মাঝপথেই তার কথা কেটে দিল। তুমি কি জানতে না আরোহী, যে আমি বড়লোক? তো কি হয়েছে? যদি আমি সত্যিই গরিব হতাম তাহলে তোমার এই ব্যবহার কি ঠিক ছিল? একজন গরিব মানুষের কি আত্মসম্মান থাকে না? তার বুকে কি ব্যথা লাগে না? তার কি সম্মান পাওয়া উচিত নয়? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাজেশ আবার নিজের ফোন বের করল আর অন্য একটা নম্বর ডায়াল করল। হ্যালো বাবা। অপর প্রান্ত থেকে অমরজিৎ বর্মার গলার আওয়াজ এলো। হ্যাঁ বেটা, সব ঠিক আছে? জি বাবা, আমি আমার পরীক্ষা শেষ করেছি। আজ আমি বাড়ি ফিরে আসছি, আসল বাড়িতে। খুব ভালো বেটা, আমি জানতাম তুমি এটা পূর্ণ করবে। তুমি কি শিখলে? আমি শিখলাম বাবা যে মানবতা, সম্মান আর চরিত্র এসব টাকা দিয়ে কেনা যায় না। আমি শিখলাম যে গরিব আর বড়লোকের মধ্যে তফাৎ শুধু ব্যাংক ব্যালেন্সের, মানবতার নয়। আর আমি এটাও শিখলাম যে যারা আপনাকে আপনার পদ আর টাকার জন্য ভালোবাসে তারা আপনার আসল শুভাকাঙ্ক্ষী হতে পারে না। একদম ঠিক। এবার তুমি আমার সাম্রাজ্য সামলানোর জন্য প্রস্তুত। ফোন কেটে দিয়ে রাজেশ আরোহীর দিকে শেষবারের মতো তাকাল। আরোহী, আমি তোমার বাবাকে সম্মান করি, উনি একজন ভালো মানুষ, কিন্তু এই সম্পর্ক এখানেই শেষ হচ্ছে। আমি ডিভোর্স পেপারের জন্য আমার উকিল পাঠাবো। আর হ্যাঁ, তোমার বাবার কোম্পানির কোনো ক্ষতি আমি করব না, কারণ তিনি এসবের জন্য দায়ী নন। কিন্তু বিক্রম মালহোত্রা, রাজেশ বিক্রমের দিকে তাকালো, যে তখনও শকের মধ্যে দাঁড়িয়েছিল। তোমার ব্যাপারে আমি পুরো তদন্ত করিয়েছি। তুমি এই কোম্পানি থেকে টাকা সরাচ্ছ, ভুয়ো ডিল বানাচ্ছ। আমার কাছে সব প্রমাণ আছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার বিরুদ্ধে পুলিশ কেস দায়ের হবে। বিক্রমের মুখ ভ্যাকাশে হয়ে গেল। রাজেশ ঘুরে দরজার দিকে পা বাড়াল। দরজায় দাঁড়িয়ে সে শেষবার পেছনে ফিরে তাকাল। বিদায় আরোহী, আমার আশা যে তুমি এই অভিজ্ঞতা থেকে কিছু শিখবে। মনে রেখো, কাউকে তার আর্থিক অবস্থা দিয়ে বিচার করো না। প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য। আর সে বাইরে চলে গেল। তার পা এখন আর দ্বিধায় নয়, বরং আত্মবিশ্বাসে ভরা ছিল। বাইরে বেরিয়েই রাজেশ গভীর শ্বাস নিল। আকাশ আগের চেয়ে বেশি নীল লাগছিল। বাতাসে এক নতুন সতেজতা ছিল। সে হাসল। অবশেষে সে তার পরীক্ষা পূর্ণ করে ফেলেছিল। সে নিজের বিলাসবহুল গাড়িতে ফোন করল। রমেশ, আমাকে অফিস থেকে পিক করো, 15 মিনিটের মধ্যে। কিছুক্ষণ পরেই একটা কালো মার্সিডিজ কোম্পানির গেটে এসে থামল। ড্রাইভার দরজা খুলল, রাজেশ ভেতরে বসল, আর গাড়ি চলতে শুরু করল। আরোহী নিজের কেবিনের জানলা দিয়ে এসব দেখছিল। তার চোখ দিয়ে তখনও জল পড়ছিল, কিন্তু এখন তার নিজের ভুলের উপলব্ধি হচ্ছিল। অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় শর্মা ভিলায় মিস্টার গোপাল শর্মা যখন পুরো সত্যিটা জানতে পারলেন, তখন তিনি ভেঙে পড়লেন। তিনি নিজের মেয়ে আর স্ত্রীর ওপর প্রচণ্ড রেগে গেলেন। আমি তোমাদের কি শিখিয়েছিলাম? একটা এত ভালো ছেলেকে তোমরা এত অপমান করলে? লজ্জা করে না তোমাদের? সুধা আর আরোহী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজেশ পরদিন ডিভোর্সের পেপার পাঠিয়ে দিল। সবকিছু শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলা হলো। সে মিস্টার শর্মার সাথে দেখা করার সময় বের করল এবং তাকে বোঝাল যে তার কোনো দোষ ছিল না। আপনি একজন ভালো মানুষ স্যার, কিন্তু মাঝে মাঝে আমাদের আপনজনরাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। মিস্টার শর্মার চোখে জল ছিল। আমাকে মাফ করে দাও বাবা। রাজেশ হাসল। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। কয়েক মাস পর রাজেশ বার্মা ইন্ডাস্ট্রিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিল। সে কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সে নিজের কোম্পানিতে একটা নতুন নিয়ম বানাল। প্রত্যেক কর্মচারী সমান সম্মান পাবে, চাই সে সিইও হোক বা পিয়ন। আরোহী এই ঘটনা থেকে শিক্ষা পেল। সে নিজের জীবন বদলে ফেলল, অহংকার ত্যাগ করল আর একজন ভালো মানুষ হবার চেষ্টা করল। কিন্তু রাজেশের সাথে যে সম্পর্ক ভেঙেছিল তা আর কখনো জোড়া লাগেনি। গল্পের শেষ এখানেই নয়, এটা এক নতুন শুরু ছিল। রাজেশের জন্য, আরোহীর জন্য, আর সেই প্রত্যেক মানুষের জন্য যে এই গল্পটা শুনবে। মানুষের পরিচয় তার টাকা বা পদ দিয়ে নয়,
বরং তার চরিত্র আর ব্যবহার দিয়ে হয়। কাউকেই তার আর্থিক অবস্থা দিয়ে বিচার করো না। প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য।